শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আলোচনা বিষয় হচ্ছে আমি জ্যামিতির কিছু বেসিক আলোচনা করব। আমরা আজকের এই জ্যামিতি বেসিক ক্লাস 4 থেকে ক্লাস 10 পর্যন্ত চাইলে যারা হয়তো কলেজে উঠেও যাদের জ্যামিতির সমস্যা তাদের জন্য কাজে লাগবে। আজকে যাদের একদম জ্যামিতি মাথায় ঢোকে না, একদম জ্যামিতিতে যারা জিরো, যদি তোমরা আমার এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে জ্যামিতিতে হিরো। তো চলুন কিভাবে আমরা আজকে জ্যামিতির বেসিক সর্বপ্রথম নিয়ে আলোচনা করব যে বিন্দু কাকে বলে। এই যে বিন্দু, তাহলে বিন্দুটা আমরা কিভাবে সংজ্ঞায়িত করব, ডেফিনেশন দেব। যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নেই তাকে বলা হবে, উচ্চতা নেই শুধু কি আছে, অবস্থান আছে, তাকে বলবো আমরা বিন্দু। যেমন এরকম দৈর্ঘ্য আছে নাই, তারপরে প্রস্থ আছে নাই, উচ্চতাও নাই, তাহলে কি আছে, একটা শুধু একটা অবস্থান আছে। এই জন্য আমরা এখানে এটাকে বলবো বিন্দু। তাহলে এটাকে আমরা বলতে পারি বিন্দু। এখন এখান থেকে যদি আমরা আসি, এরপরে এই বিন্দু থেকে এখানে যদি একটা বিন্দু হয়, বিন্দু থেকে যখন একটা এইভাবে চলে যায় সামনের দিকে, তখন এটাকে আমরা কি বলবো, রশ্মি। এটাকে আমরা বলবো রশ্মি। আবার যদি এটা উভয় থেকে বর্ধিত হয় এইভাবে, তাহলে তখন আমরা এটাকে বলতে পারবো রেখা বা সরল রেখা। সরল রেখা। তাহলে আমরা বুঝতে পারলাম বিন্দু যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কিছুই নেই, শুধু একটা অবস্থান আছে, তাকে আমরা বলবো বিন্দু বা পয়েন্ট। এখন রশ্মি, রশ্মি কি করবে, এই বিন্দু থেকে শুধু এর সামনের দিকে অগ্রসর হতে পারবে, কিন্তু পিছনে আসতে পারবে না, এই জন্য এর নাম হচ্ছে রশ্মি। আর সরলরেখা যা উভয় দিকে বর্ধিত হতে পারবে তাকে বলবো আমরা সরল রেখা। এরপরে এ বি সি যদি হয়, তার এখানে এসি যদি একটা রেখা হয় বা সরল রেখা হয় এসি, হ্যাঁ, তাহলে কিন্তু এবি কে আমরা বলবো রেখাংশ। এবি হবে রেখাংশ, এবি, এবি রেখাংশ। তাহলে আমরা বিন্দু জানলাম, রশ্মি জানলাম, সরল রেখা জানলাম, আর এখান থেকে আমরা এবি রেখাংশটাও জানলাম। এখন আমরা চলে যাব ত্রিভুজের ক্ষেত্রে। তো ত্রিভুজের সংজ্ঞাটা কিন্তু অনেকে অনেকভাবে দিয়ে থাকে, বিভিন্নভাবে দেয় অনেকে আর কি। তো তারপরেও আমি মনে করব যে সংজ্ঞাটা হয়তো ওইভাবে মনে হয় হতে পারে না, এর মধ্যে কিছু ব্যাখ্যা আছে, সেটা আমরা দেখি। যেমন অনেকে এ বি সি, এটা কিন্তু একটা ত্রিভুজ, ঠিক না? তাহলে এর সংজ্ঞাটা কিভাবে হয়? অনেকে আবার বলে যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, বা তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। এখন আমার প্রশ্ন হলো যে এখানে বাহুটা কিভাবে তৈরি হলো, এই বাহুটা কিভাবে তৈরি হলো, এই বাহুটা কিভাবে তৈরি হলো, এর বাহুর এর তৈরির উৎপত্তি স্থলটা কোথায়, এইটা যদি আমরা একটু পর্যালোচনা করি, অবজারভেশন করি, তাহলে কিন্তু আমরা উত্তরটা কিন্তু একটু পেয়ে যাই। যেমন ধরো আমার মতে, আমি যেটা বুঝি আর কি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। এখানে যদি আমি একটা বিন্দু নেই, এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, তাহলে বিন্দু নাম দিলাম এ, এখানে দেওয়া হলো বি, আর এখানে দেওয়া হলো সি। এখন তোমরা দেখো, যদি দুইটি বিন্দু পর্যায়ক্রমে যোগ করি, এই যে দুইটি বিন্দু পর্যায়ক্রমে যোগ করে দিলাম, এখানে আবার যোগ করে দিলাম, এখানে যোগ করে দিলাম, তাহলে ডেফিনিশনটা কিভাবে আসে? তাহলে দুইটি বিন্দু পর্যায়ক্রমিক ভাবে যোগ করে, হ্যাঁ, তাহলে এখান থেকে আবার এসি যোগ করলাম, যোগ করার পর যে একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি হয় তাকে বলা হবে ত্রিভুজ। তার কারণ অনেকে আমরা এবি একটা বাহু বা রেখাংশ বলতে পারি বা রেখা বলতে পারি, তাহলে বিসি
সি এ। কিন্তু এখন কথা হলো যে এবিটা তৈরি হলো কিভাবে, এটাকে একটা জানার আগ্রহ বা প্রশ্ন জাগে না? তাহলে এবিটা কিভাবে তৈরি হলো? এর তো একটা উৎপত্তি স্থল আছে, তাই সেই উৎপত্তি স্থলটা কি? সেটা হচ্ছে এই তিনটা বিন্দু। এই তিনটা বিন্দু যদি আমরা পর্যায়ক্রমিকভাবে যোগ করি, ধারাবাহিকভাবে যদি যোগ করি, তাহলে কিন্তু এখানে একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি হয়। এই জন্য আমরা এটাকে বলতে পারি একটা ত্রিভুজ। কিন্তু এর যে সংজ্ঞাটা, এটা কিন্তু প্রায় বই পুস্তকের মধ্যে আছে, কিছু চটি বইয়ের মধ্যে পাওয়া যায়। তা আমি যে সংজ্ঞাটা বললাম, এই সংজ্ঞাটা কিন্তু খুব পাওয়া যায় না, কিন্তু আসলে বাস্তবিক পক্ষে সংজ্ঞাটা এইভাবে তৈরি হয়ে আসে। এই গেল আমাদের ত্রিভুজ। এখন বলবো যে এটা কিরকম ত্রিভুজ, এর সংজ্ঞা কিন্তু আমরা এখনো সেখানে যাইনি, সেটা আমরা একটু পরে যাব। তাহলে এখানে বাহুভেদের ত্রিভুজ কয় প্রকার আছে, আর ত্রিভুজগুলো কি কি হতে পারে? যেমন এই ক্ষেত্রে যদি আমরা একটা এখানে বলি, এই ত্রিভুজটা আছে বিষম বাহু ত্রিভুজ। তাহলে বিষম বাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর অসমান, তাকে বলা হবে বিষম বাহু ত্রিভুজ। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ত্রিভুজটাকে বলতে পারবো বিষম বাহু ত্রিভুজ। তার কারণ এখানে তিনটা বাহু তিন রকম আছে, তিনটা বাহু সমান না, এই জন্য এটাকে বলা হবে ত্রিভুজ বিষম বাহু ত্রিভুজ। এরপরে যদি আমরা এখানে এ অর্থাৎ বিষমবাহু ত্রিভুজ বলে, এখানে আমরা গাণিতিকভাবে এভাবে লিখতে পারি এ বি নটিক্যাল বি সি নটিক্যাল কত সি এ। এখন যদি আমরা এটা এখানে দেই বি সি, মনে করলাম যে এই বাহুর সমান এই বাহু, তখন আমরা এটাকে কি ত্রিভুজ বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের দুটি বাহু সমান থাকে, আমরা চাইলে এটা এইভাবে দিতে পারি। মনে করলাম যে এ বি সি, এই বাহু আর এই বাহু সমান, তাহলে এভাবে আমরা অঙ্কন করতে পারি, এভাবে অঙ্কন করতে পারি। এটা আবার সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজও কিন্তু বলা যায়। হ্যাঁ, সেটা আছে কন্ডিশন হিসাবে। তাহলে আমরা এখানে ডেফিনেশন দিতে পারি যে সম বিষমবাহু ত্রিভুজ গেল, এরপরে আসলো সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুটো বাহু পরস্পর সমান তাকে বলা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে আমরা লিখতে পারবো সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ এবি সমান এসি। এখানেও কিন্তু আমরা লিখতে পারবো এবি সমান এসি। তাহলে বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এরপরে আসবে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কিভাবে হবে? মনে করলাম এখানে তিনটা বাহু সমান এ বি সি, তাহলে যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান, অর্থাৎ লিখলাম সমবাহু ত্রিভুজ। অর্থাৎ কিভাবে লিখবো? এ বি সমান বিসি সমান সিএ, এই জন্য এটাকে বলা হবে সমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এটা গেল আমাদের বাহু ভেদে। বাহু ভেদে এই, তাহলে এটা ছিল আমাদের আজকে প্রাথমিক জ্যামিতির আলোচনা। যদি তোমরা এই বিষয়গুলো যদি একটু মনে রাখার চেষ্টা করো, ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে, অনেক উপকার হবে। এরপরে আমরা চলে যাব, এখানে চলে গেল বাহু ভেদে। এরপরে আমরা কোন ভেদে ত্রিভুজ কত প্রকার ও কি কি। কোন ভেদে, কোন ভেদে
ত্রিভুজ। তাহলে কোন ভেদের ত্রিভুজ আমরা কি লিখতে পারি? এটাকে বলা হবে এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, যে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। যেহেতু এখানে বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল বি ইকুয়াল কত? 90 ডিগ্রি। এই জন্য আমরা এটাকে বলবো সমকোণী ত্রিভুজ। সংজ্ঞা হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হবে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের মধ্যে আবার তিনটা নাম আছে। তো এটা তোমরা অবশ্যই জানো। এটা হচ্ছে লম্ব, লম্ব, এটা হচ্ছে ভূমি অতিভুজ। বি কোণ আছে 90 ডিগ্রি, এই জন্য ত্রিভুজটার নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হবে সমকোণী ত্রিভুজ। এরপরে আসবে সমকোণী ত্রিভুজ, এরপরে আসবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সাইডগুলো একটু মুছে দিচ্ছি। দিলাম পি কিউ আর। তাহলে পি কিউ আর এটা হচ্ছে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ আছে যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ এক সমকোণ অপেক্ষা ছোট, এক সমকোণ অপেক্ষা ছোট তাকে বলা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট, প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট। আর এখানে দেখো 90 ডিগ্রিটা সোজা খাড়া লম্ব আছে, এখানে কিন্তু বাহুগুলো লম্ব না। এই জন্য কোণগুলো হচ্ছে আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে এটাকে বলা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে এটা গেল আমাদের কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে নাম দিলাম সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। এরপরে আমরা প্রকাশ করব স্থূলকোণী ত্রিভুজ। যেহেতু কোণ ভেদে স্থূলকোণ, তাহলে স্থূলকোণ আমরা কাকে বলবো? বলছি এই কোণটা হবে আমাদের ও এ এ বি, অর্থাৎ এ ও বি হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণ হচ্ছে কিভাবে আমরা এটা বলবো? এক সমকোণ অপেক্ষা বড় এবং দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলা হয়। আর জয়েন করে দিলে কিন্তু হয়ে যাবে স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এখানে স্থূলকোণী ত্রিভুজ কোনটা কিন্তু স্থূলকোণ হয়তো 120 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, তবে এক সমকোণ অপেক্ষা বড় হতে হবে। যেমন এই পর্যন্ত যদি দেই তাহলে হবে দুই সমকোণ। আর যেহেতু দুই সমকোণ থেকে এই কোণটুকু ছোট, এই কোণটুকু ছোট আছে। আর সোজা করে যদি আমরা নিয়ে আসি, এখানে সোজা করে যদি আমরা এখানে লম্ব করে নিয়ে আসি, তাহলে এইটুকু হবে আমাদের সমকোণ। আর এইটুকু হচ্ছে আমাদের সমকোণ থেকে বড়, আর এইটুকু হচ্ছে দুই সমকোণ থেকে ছোট। এই জন্যে এই কোণটার নাম হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণ, এই কোণটা হচ্ছে স্থূলকোণ। তাহলে অবশ্যই তোমরা সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ বুঝতে পেরেছো?
তাহলে আবার কিন্তু বলছি, এখানে যদি আমরা সি উল্লেখ করে দেই, তাহলে এ ও সি এই পুরোটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি বা 2 সমকোণ, কিন্তু তার থেকে কিন্তু এইটুকু অংশ কিন্তু ছোট, আর এইটুকু হচ্ছে 1 সমকোণ থেকে বড়, এইটুকু হচ্ছে 1 সমকোণ। তাহলে 1 সমকোণ থেকে বড় এবং 2 সমকোণ থেকে ছোট তাকে বলা হবে স্থূলকোণ, এবং পুরোটাকে ত্রিভুজটাকে বলা হবে স্থূলকোণের ত্রিভুজ। তাহলে আমরা এখানে সূক্ষ্মকোণও জানলাম। সূক্ষ্মকোণ হচ্ছে 1 সমকোণ অপেক্ষা ছোট অথবা 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। আর এখানে আছে সমকোণ, এটা তো তোমরা অবশ্যই জানো, 90 ডিগ্রি সমান কোণকে আমরা সমকোণ বলে থাকি। এই ছিল আমাদের আজকে বাহুভেদের ত্রিভুজের আলোচনা, কোণ ভেদের ত্রিভুজের আলোচনা, এবং সেই সাথে প্রথমে ছিল বিন্দু, তারপর রশ্মি, সরলরেখা, রেখাংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করা হবে। তোমরা আগের ভিডিওগুলো দেখো, ইনশাআল্লাহ তোমরা অনেক কিছু জানতে পারবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।